নমস্কার, আমি শুভাশিস। আমাদের একটা গল্প হোক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে ঠন টন কাকা। গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস। বিশেষ সহায়তায় দেবযানী, পোস্টার এবং সাউন্ড এফেক্ট শুভ। রজনীবাবুদের ল্যান্সডাউন রোডের বাড়িতে সেদিন ছোটোখাটো একটা সাহিত্যিক বৈঠক ছিল। তর্ক, আলোচনা আর প্রচুর খাওয়া দাওয়ার মধ্যে সন্ধ্যাটা বেশ ভালোই কাটল। রজনীবাবু বর্তমানে 7-8টা বড় কয়লা খনি, বর্ধমান জেলায় জমিদারি এবং সিংভূম জেলার শালবন ও মৌজার মালিক। এইসব বাদে কলকাতায় বাড়ি জমি তো নানা স্থানে আছেই। রজনীবাবু বললেন, বসুন বসুন, বেশি রাত হয়নি এখনো, পৌঁছে দেবক্ষণ গাড়িতে। একটা গল্প বলি, শুনুন। আমার তখন বয়স 9 বছর। আমাদের বাড়ি বর্ধমান জেলার বনপাস স্টেশন থেকে 2 কোষ দূরে একটা ক্ষুদ্র গ্রামে। গ্রামের বাইরে মোমবতী মাঠ, শুধুই ধান হয়। সে মাঠের মাঝখানে বড় বড় তাল গাছে ঘেরা সেকেলে দিঘি, তার নাম গলা কাটা পুকুর। বহু আগে যখন সব দেশে সব তেপান্তরের মাঠে নির্বান্ধব পথিকদের গলা কেটে ডাকাতেরা লাশ বেমালুম দিঘির জলে পুঁতে রাখত, তখন থেকেই ওই নাম চলে আসছে দিঘিটার। একবার রোদ পড়া মাঠে চৈত্রের দুপুরে আমি ওই গ্রামের 2টো ছেলে মাছ ধরছি। হঠাৎ একটি ছেলে, তার নাম হরু, রামচন্দ্র সাবুইয়ের ছেলে, আজও মনে আছে, আঙুল দিয়ে বললে, ওই কে, দেখ। কে রে? কই, কোথায়? ওই তো বসে। সবাই মিলে তারপর কাছে গিয়ে দেখলাম তাল গাছের তলায় একজন সাহেব বসে। তার পরনে অতি জীর্ণ মলিন তালি দেওয়া প্যান্টলুন, তেমনি কোট আর তেমনি জুতো। আমরা কাছে যেতেই সাহেব কি একটা বললে, আমরা বুঝতে পারলাম না। সে সময়ের কথা বলছি, তখন একজন সাহেবকে এই অবস্থায় পল্লীগ্রামে দেখা খুব একটা আশ্চর্যের বিষয় ছিল। আমরা সবাই মুখ চাই করছি, এমন সাহেবটা আবার কি যেন বললে। হরু বললে, ও খেতে চাইছে ভাই। আমারও তাই মনে হলো। আমি হাত দিয়ে দেখিয়ে বললাম, এসো আমার সঙ্গে। সেই সাহেবটাকে নিয়ে আমাদের বাড়ি এলাম। বাবা অবাক হয়ে এগিয়ে এলেন। তিনি মাইনর স্কুলের 2nd মাস্টার। আমাদের বাড়িতে 2-3টে ধানের গোলা ছিল, 40 বিঘে ধানের জমি ছিল, পুকুরে মাছ ছিল, জিনিসপত্র তখন সস্তা ছিল। সংসার ভালোই চলতো, মোটা ভাত কাপড়ের অভাব ছিল না। বাবা সাহেবকে বাইরের ঘরে একটা টুলের ওপর বসালেন। চেয়ার ছিল না আমাদের বাড়ি। ইংরেজিতে কি কথা বললেন তার সঙ্গে। তারপর আমাকে বললেন, বাড়ির মধ্যে যা, তোর দিদিকে গিয়ে বলগে 1 বাটি মুড়ি আর দুধ পাঠিয়ে দিতে, সাহেব খাবে। আমি কিছু আশ্চর্য হয়ে দিদিকে গিয়ে কথাটা বললাম। আমার মা এ সময় খুব পীড়িত। আমার ছোট ভাই বিনয় তখন সবে মাসখানেক হলো জন্মেছে। মার শরীর সেই থেকেই খারাপ। দিদি কাঁসার জামবাড়িতে মুড়ি দুধ নিয়ে তালের গুড় একসঙ্গে মেখে আমার হাতে দিয়ে বললে, কেমন সাহেব রে? ভালো সাহেব, চল আড়ালে দেখে আসি। আমার দিদির নাম ছিল বিনা। আমার সে দিদি মারা গিয়েছে বহুদিন। বাবার মুখে সব শুনলাম। সাহেব এসেছে বরাকর থেকে, গরিব, ওর কেউ কোথাও নেই। বাবার কাছে আশ্রয় চেয়েছে। বাবা বলেছেন, থাকো, তবে আমাদের ঘরে যা জোটে তাই খেতে হবে। সাহেব তাতেই রাজি হয়েছে। সেই থেকেই সাহেব আমাদের বাড়িতে রয়ে গেল। গায়ের লোক দলে দলে এসে দেখতে লাগলো সাহেবকে। আমরা আঙুল দিয়ে দেখিয়ে দিতাম, ওই তো সাহেব বসে আছে। বাইরের ঘরে সাহেব থাকতো। কিষানের জন্য একটা ছোট্ট তক্তাপোষ পাতা ছিল, সেইখানে অনেক দিন। সেইখানে পুরনো তোষক আর থলের চট, এখানে পুরনো চাকর, একটা বালিশ, একখানা ছোট মশারি দিয়ে সাহেবকে শোবার ব্যবস্থা করে দিলেন বাবা। একখানা লোহার কলাই করা শানকি, একটা কড়াই করা গেলাস, এই আমরা দিয়েছিলাম ওকে। তাতে সে ভাত খেত। সাহেবের নাম ছিল ঠনটন। আমার মুখে ভালো উচ্চারণ হতো না, তাই বলতাম ঠনটন কাকা। কেউ বলতো ঠনঠনে সাহেব। আমাদের যা রান্না হতো ঠনঠন কাকাকে তাই দেওয়া হতো।
দিদি এসে মুখে কাপড় দিয়ে হাসতে হাসতে বললেন, টনটন কাকা খেতে জানে না, মাছের ঝোল আর তালের গুড় একসঙ্গে মেখেছি। ওর কথা শুনে আমি গেলাম দেখতে। সে এক কাণ্ড করেছে সাহেব, ডাল খাইনি অথচ মাছের ঝোলে তালের গুড় মেখে চুমুক দিচ্ছে। বললে, ইস ইস ইট ইজ সো হট। কথাটা আমি স্পষ্ট বুঝলুম। ফার্স্ট বুক পড়ি মানে ইহা অত্যন্ত গরম। কিন্তু গরম তাই কি, তালের গুড় মাখলে কি গরম কমবে? পরে বাবা বলেছিলেন ওর মানে খুব ঝাল, মাছের ঝোল খুব ঝাল হয়েছিল। হয় আমাদের বাড়িতে বাবা বলেছিলেন তরকারিতে, সাহেবের তরকারিতে ঝাল কম দিতে। আমি আর দিদি ওকে খেতে শেখালাম, কিসের পর কি খেতে হয়, কোন জিনিসটা কিভাবে মাখতে হয়। টনটন কাকা আমাদের বিশেষত দিদিকে বড় ভালোবাসতে শুরু করলে। তুমি একটু একটু বাংলা শিখলে আমাদের কাছে। দিদিকে বলতো বাঁকা সুরে, বিনা ডি ডাল দেও, বাট দেও না, ডাল দেও। দিদি হাসতে হাসতে বলতো, ভাত দেবো না কাকা? নো, বাট দেও না, ডাল দেও। বেগুন বাজা দেবো? এই যে এই দেবো? নো। টনটন কাকা বুড়ো লোক, পরে আমরা আবিষ্কার করলাম। সাহেবের লোকের বয়স প্রথমটা আমরা বুঝতে পারিনি। আমাদের সে তাসের খেলা শেখাতো বাদলার দিনে বসে বসে। আমাকে ইংরেজি পড়াতো বটে, তবে তার বাঁকা বাঁকা জড়ানো উচ্চারণ আমি প্রথমটা বুঝতেই পারতাম না। একদিন বাবাকে বললাম, বাবা, সাহেব কাকা ইংরেজি জানেন না। বাবা বললেন, সে কি, কীরকম বলে হাসি পায়। বাবা বললেন, ও যা বলে ওটাই ঠিক উচ্চারণ, আমাদের মুখেই হয় না, ও ঠিক কথা বলে, ও যা বলে তাই শিখবি। টনটন কাকা আমাদের গায়ে পুরনো হয়ে গেল। রামায়ণ গানের আসরে, কবির আসরে সাহেব গিয়ে বসতো আমাদের সামনে। করুণ গান শুনে হয়তো খুব হাততালি দিলে হাসি মুখে এইরকম বুঝতো, বুঝলে। একখানা মোটা বই বের করে মাঝে মাঝে পড়তো। বাবা বলতেন ওই বইকে বলে বাইবেল, সাহেবদের ধর্ম পুস্তক। সন্ধ্যের সময় সে ডাকতো, বিনা। দিদি এসে বলতো, কি টনটন কাকা? খাটে দাও। এখনো রান্না হয়নি, মুড়ি দেবো? নিয়ে এসো, তেল নো। মানে না, তেল দেবো না, গুড় দেবো? গুড়, গুড় দাও। এইভাবে 2 বছর কাটলো আমাদের বাড়িতে। তখন সে বেশ বাংলা শিখে গেছে, এমনকি নিজের নামটাও বাংলায় বলতো, জেমস থর্নটন, জেমস থর্নটন। আমি বললাম, ও কাকা ভুল হয়েছে, থর্নটন কি থর্টন, থর্টন হবে। এই এই দেখো, একে বলে রেফ, এই বসাও। এইবার হলো থর্নটন, থর্নটন। এইবার হলো থর্নটন। নো নো, রেফ অ্যান্ড অল দ্যাট। এই দেখো, বেশ দেখি। সাহেব লিখলো থর্নটন। আমার দিকে চেয়ে বলল, ঠিক না, ঠিক না, এই দেখো। ও হ্যাং হোক, আমি লিখবো, তোমার রেফ আমি লিখবো না। লিখো না, লোকে বলবে থর্নটন। লেট দেম বলতে দাও। দিলাম। সেবার জ্যৈষ্ঠ মাসের গরমে তাড়াতাড়ি সব আম পেকে গেল। আমি বললাম, থনটন কাকা, আম পেড়ে নিয়ে আসি চলো পুকুর ধারের বাগান থেকে। আমি সব পাকা আম খাবে। কেউ লগা নিয়ে এসো, আম পাড়তে হবে। কিন্তু আম পাড়তে যাবার আগে পিয়ন এসে একখানা চিঠি আমার হাতে দিয়ে বললে, পড়তে পারো? এ বোধহয় সাহেবের চিঠি। থর্টন কাকাকে চিঠিটা দিলাম। চিঠিখানা পেয়ে হঠাৎ ওর মুখ কেমন যেন হয়ে গেল, সেখানে খুলে পড়লো। ওরে কী সব বলতে লাগলো ইংরেজিতে। আর নড়ে না, ওঠেও না। কখনো আপন মনে হাসে, কি বিড়বিড় করে বলে। রাতে বাবার কাছে শুনলাম থনটন কাকা অনেক টাকা পাবে বিলেতে। ওর এক খুড়ি না পিসি ছিল, সে মারা গিয়েছে। ও তার সব সম্পত্তি পেয়েছে। বিলেতের উকিলেরা সব চিঠি লিখেছে। মাসখানেকের মধ্যেই টনটন কাকা দেশে চলে গেল। তারপর সে কথাটা বলবার জন্য এই গল্পর অবতারণা। সেটাই বলি এখন। যাবার কিছুদিন আগে টনটন কাকা বাবাকে বলে, তুমি আমার অনেক উপকার করেছ,
আমি যাবার সময় করব, আমার সঙ্গে এক জায়গায় চলো, রেলে যেতে হবে। বাবা গেলেন। বরাকর নদীর কাছাকাছি কোনো একটা পাহাড়ের তলাকার শালবন আর লাল কাকুরে মাটির ডাঙা দেখিয়ে সাহেব বলেছিল বাবাকে, সমস্ত বাংলাদেশের কয়লার ক্ষেতের মধ্যে প্রথম শ্রেণীর কয়লা আছে এই জমির তলায়। আমি মাইনিং ইঞ্জিনিয়ার, আমি নিজে পরীক্ষা করে দেখেছি। কেন আমি তোমাদের বাড়ি গিয়েছিলাম, কেন এমন অবস্থায় পড়েছিলাম, সে কথা তোমাকে জানাবো সময় মতো। এখন আমার পরামর্শ, এই জমি বন্দোবস্ত নাও কিংবা কিনে নাও। কেউ জানে না এর তলায় অমূল্য সম্পদ লুকানো আছে। আমার কথা অবিশ্বাস করো না, আমার কথা অবিশ্বাস করো না। একদিন ভেবেছিলাম নিজে আমি এই জমি কিনিয়া নিব, বন্দোবস্ত দেব, কিন্তু অবস্থার ফেরে তা হইল না। তার জন্য দুঃখিত নই। তুমি আমাকে নিজের ঘরে নিজের সহোদর ভাইয়ের মতো স্থান দিয়েছিলে, তার খানিকটা প্রতিদান দিতে পেরে আমি খুশি হয়েছি। আমার কথা শোনো, বড় লোক হয়ে যাবে। বিনার বিয়েতে যৌতুক দিলাম এই জমি, কাউকে এসব কথা বলিবে না, ঘুণাক্ষরেও না, তাহলে সব চাইবে। বাবা বাড়ি এসে মার গহনা বিক্রি করে টাকা নিয়ে আবার চলে গেলেন বরাকরে। সন্ধান নিয়ে জানলেন নিকটবর্তী পালন্ডি মৌজার ডিহি পাঁচপুর কাঁচারির জমিদার গঙ্গারাম মাহাতোর দোয়ানি অংশের জমি ওটা। কলকাতার গৌরমোহন পাল দিগম্বর বর্তমান মালিক। গেলেন কলকাতায় জমিদারের বাড়ি। গৌরমোহন পাল দিগম্বরের নায়েবের 20 টাকা ঘুষ দিলেন। নায়েব নকশা কাগজপত্র দেখে বললে, এই জমি তো বহুদিন ধরে পতিত, আপনি কি করবেন? নায়েবের সুরের মধ্যে যেন সন্দেহের রেশ। বাবার বুক কেঁপে গেল। মনে অবসরে পাপ নেই। বাবা বললেন, চাষবাস করব। ঘুঘু নায়েব হেসে বললেন, সে কি মশাই, পাথুরি ডাঙায় কি চাষ হবে? চাষের জমি হলে এতকাল ওই জমি পতিত থাকে, তাছাড়া ওর ত্রিসীমানায় জল নেই, কিসের চাষ করবেন? গরু মহিষ পুষবো, চাষ করব, বাস করব, ওই রকমই। নায়েব চোখ মিট মিট করে বলে, আমাকে কি দেবেন? আমাকে কি দেবেন? কেন, গরিবের ওপর জুলুম করবেন? আপনাকে খুশি করব। কত? 100 টাকা। না, ওতে হবে না। কেন? 150? না না, কত বলুন? 10,000 টাকা চাই, 5 বছর পরে। নগদ দিতে হবে না, লেখাপড়া করুন। এরা কলকাতার বড় লোক, এরা কি জানে মশাই? আমি আন্দাজে বুঝেছি। তবে আপনাকে নগদ দিতে হবে না, একটি কর্জনামার খত রেজিস্ট্রি করা থাকবে, বুঝলেন? যেন আপনি 10,000 টাকার নোট ধার নিলেন আমার কাছ থেকে। হ্যাঁ, সে হবে না। রেজিস্ট্রি টাকার লেনদেন নিজের হাতে করবে। 10,000 টাকা কে দেবে? তার ব্যবস্থা হবে, সব রোগের ওষুধ আছে। জমি রেজিস্ট্রি হয়ে গেল। তবে আমরা জমিদারিতে ফাঁকি দিইনি। এখন আর জমির বার্ষিক আয় নিট 1.5 লক্ষ টাকা। জমিদারের নাবালক ছেলেকে আমরা 2,000 টাকা ফি বছর দিই। আমাদের যা কিছু দেখছেন এই সেসব পালন্ডি কয়লার খনি থেকে। এখন আমাদের 10টা কলিয়ারি। কোনোটা কিন্তু পালন্ডির মতো নয়। পালন্ডি লক্ষ্মী ঝাঁপি, বুঝলেন? ঠনঠন কাকার ছবি দেখবেন, চলুন পাশের ঘরে। না, আসল ছবি বা ফটো নয়, আর্টিস্টকে দিয়ে আঁকিয়ে নিয়েছি। আমি চেহারার বর্ণনা দিয়েছিলাম, অবশ্য যতটা মনে ছিল। রজনীবাবু গল্প শেষ করলেন, বললেন, চা খান আরেকবার। আমি বললাম, সাহেবের আর কোনো খবর পাননি? না, কিছু না। আমার মনে হয় বিলেত যাবার পথেই মারা গিয়েছিলেন, নইলে অন্তত বিনা দিদির খবর সে নিশ্চয়ই নিত। চলুন ঠনঠন কাকার অয়েল পেন্টিং দেখাই। ঠনঠন কাকা ভাঙা লোহার সানকিতে ভাত খাচ্ছে। এই ছবিটাই আঁকিয়েছি। আসুন আসুন এই ঘরে। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। নমস্কার।